ভূমিকা সৌরভকে বলে যে সে গিটার বাজাতে এবং শুনতে খুব ভালোবাসে। এই কথা শুনে সৌরভ বলে, ও আচ্ছা, আমি তো গিটার বাজাতে পারি না। গিটার কেন, কোন রকমই বাজনা বাজাতে পারি না। গান বাজনা থেকে আমি 10 হাত দূরে থাকি। বিরাট পারে, ও খুব সুন্দর গিটার বাজায়। বিরাট? তা বিরাটটা কে? বিরাট কোহলি নাকি? বিরাট আমার কলেজের বন্ধু, ও খুব ভালো গিটার বাজাতে পারে, আর আমি তো ওর কাছ থেকেই গিটার বাজানো শিখেছি। আমরা কলেজ শেষ হলে গার্ডেনে বসে গিটার বাজাতাম, আমার খুব ভালো লাগতো। বাহ, ভালো কথা। তা ভূমিকা, তুমি জানো তো আমরা এখানে কেন দেখা করতে এসেছি? আমাদের গার্লফ্রেন্ডরা চায় যে আমরা একে অপরের সঙ্গে কথা বলে নিজেদেরকে চিনি জানি, যাতে করে আমাদের বিয়ের ডিসাইড তাড়াতাড়ি নিতে পারি। এই জন্য আমি তোমাকে সবকিছু ক্লিয়ার করে বলতে চাই। আমি পল্লবী নামে একটা মেয়েকে ভালোবাসতাম। ও আচ্ছা, তাহলে পল্লবীকে বিয়ে করলে না কেন? সাধারণত যা হয়, পল্লবীর বাড়ি থেকে আমাদের সম্বন্ধটা মেনে নেয়নি। ওদের জানাশোনা আত্মীয়দের মধ্যে এক ছেলের সঙ্গে ওর বিয়ে হয়ে গিয়েছে। আচ্ছা ভূমিকা, তুমি বলো, তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো? আপত্তি না মানে, আমি এসব কিছু বুঝতে পারছি না। আমি কি করব না করব কিছুই জানি না। আমি জানি না আমি এই বিয়েতে রাজি আছি কি না। আমি বুঝতে পারছি তোমার মনের ভিতরে একটা সমস্যা আছে। আমাকে পরিষ্কার করে বলো, বিরাট মনে হচ্ছে তোমার শুধু বন্ধু ছিল না। আমি জানি না, ওর আর আমার মধ্যে কখনো এই ধরনের কথা হয়নি, কিন্তু আমি যখন থেকে ওর সঙ্গে দেখা করেছি আমার মধ্যে কিছু একটা পাল্টে গেছে। আমি নিজের মধ্যে আর নেই। এই বলে ভূমিকা বিরাটের সঙ্গে তার দেখা হওয়ার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সমস্ত ঘটনা সৌরভকে খুলে বলে। সবকিছু শুনে সৌরভ মাথা নাড়ে এবং শেষে বলে, দেখো ভূমিকা, আমার মনে হচ্ছে তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু বিরাটের দিক থেকে কোনো কনফার্মেন্স আসেনি। তাই আমার একটা কথা মনে হচ্ছে। কি কথা বলো? আমরা দুজনে ওর জন্য অপেক্ষা করতে পারি। আমাদের বিয়ের দিন পর্যন্ত যদি ও তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে আর তোমাকে যদি নিজের ভালোবাসার কথা বলতে পারে, তাহলে তুমি ওকে বিয়ে করবে। আর হ্যাঁ, ও ততদিন যদি না আসে তাহলে? তাহলে আর কি, আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। ভাগ্যের সঙ্গে লড়াই করে তো আর জিততে পারবো না। ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। বাড়ি ফিরে এসে ভূমিকা চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে কিভাবে সে বিরাটের সঙ্গে যোগাযোগ করবে। কিছুক্ষণ পর তার মামিমা পরিণীতা দেবী সেখানে আসেন এবং বলেন, কি ব্যাপার ভূমিকা, এত চুপচাপ হয়ে বসে আছিস? কখন এসেছিস? আর বল, সৌরভকে তোর কেমন লাগলো? তোরা বিয়ের কথা কিছু এগোলি? হ্যাঁ মানে মামিমা, হ্যাঁ বিয়ের কথা তো আমরা ভেবেছি। ওয়াও, দ্যাটস গ্রেট। আমি জানতাম সৌরভকে দেখলে তোর এক চান্সে পছন্দ হয়ে যাবে। ও এত হ্যান্ডসাম আর প্রতিষ্ঠিত ছেলে, যে কোনো মেয়েই ওকে রিজেক্ট করতে পারবে না। মামিমা, আমি বলছিলাম কি, আমার একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে হবে। আমি কি তোমাদের ল্যান্ডলাইনটা ইউজ করে কথা বলতে পারি? ফ্রেন্ড? কি নাম তোর ফ্রেন্ডের? পিঙ্কি, আমার কলেজের ফ্রেন্ড পিঙ্কি। আচ্ছা ঠিক আছে, কথা বলে নে। আর শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ মামিমা? সময় হলে জানতে পেরে যাবি। এখন তুই তোর বন্ধুর সঙ্গে কথা বলে নে, আমি রান্নাঘরে যাচ্ছি। পরিণীতা দেবী চলে যাওয়ার পর ভূমিকা তার বন্ধু পিঙ্কিকে ফোন করে। পিঙ্কি তখন কলেজের বাগানে সন্ধ্যার সঙ্গে বসে বসে আড্ডা দিচ্ছিল। সন্ধ্যা তাকে বলছিল, এই তোর বিয়েটা কেটে গেল কিভাবে? আমরা তো শুনেছিলাম তোর এঙ্গেজমেন্টও হয়ে গেছে। এঙ্গেজমেন্ট হয়ে গেলে কি আর বিয়ে হয়ে যায়? ওই ছেলে ভালো না, বাবা খোঁজ নিয়ে দেখেছে, ওরা মিথ্যে কথা বলছিল। ওদের কোনোই ব্যবসা নেই, আর ও একটা দোকানে কাজ করে মাত্র। এজন্যই বাবা বিয়েটা কেটে দিয়েছে। ভালোই হয়েছে, আমার ওখানে বিয়ে করার কোনো ইচ্ছাও ছিল না। হ্যাঁ, সেটা তো আমি এখন দেখতেই পাচ্ছি। তোর ইচ্ছে তো এখন অন্যদিকে ঘুরে গেছে। আজকাল তুই সবসময় বিরাটের পেছন পেছনে ঘুরিস, আমরা সবাই দেখতে পাই। আমরা কিছু বুঝতে পারি না ভেবেছিস? হ্যাঁ, তোরা ঠিকই ধরেছিস। যেদিন থেকে আমি বিরাটকে দেখেছি, মনে মনে আমার ওকে খুব ভালো লেগেছে। এমন সময় ভূমিকার ফোন আসে এবং পিঙ্কি ফোন তুলে বলে, হ্যালো ভূমিকা, কি রে এতদিন পর ফোন করলি যে? কি খবর তোর? এই জানিস, ঋষি খুব মনমরা হয়ে থাকে। ও মনে হয় সত্যি সত্যি তোকে ভালোবাসে, জানিস। পিঙ্কি, একটা আর্জেন্ট কথা বলবো বলে তোকে কন্ট্যাক্ট করেছি। তুই প্লিজ কোথাও থেকে বিরাটের নাম্বারটা জোগাড় করে দিতে পারবি? ওর সঙ্গে আমার খুব দরকার আছে। কি, বিরাটের কন্ট্যাক্ট নাম্বার? কিন্তু কেন? আর তাছাড়া ভূমিকা, সত্যি বলতে বিরাটের কন্ট্যাক্ট নাম্বার আমার কাছেও নেই। তুই তাহলে ওর কাছ থেকে জোগাড় করে নিয়ে এসে আমাকে দে প্লিজ। আমার মনে কিছু কথা আছে, ওকে বলাটা খুব জরুরি। আসলে ভূমিকা, জানিস তো বিরাট কলেজ ছেড়ে চলে গেছে। ও একদিন ওর গার্লফ্রেন্ডকে নিয়ে কলেজে এসেছিল, আর আমাদের সবাইকে বাই বলে সেদিনই চলে গেছে কলেজ থেকে। কি বললি, বিরাটের গার্লফ্রেন্ড আছে? কিন্তু বিরাট তো ওর গার্লফ্রেন্ডের কথা আমাকে কখনো বলেনি। তুই বিরাটের সঙ্গে কদিনই বা কথা বলেছিস বলতো? ওর গার্লফ্রেন্ড আছে, আর ওরা এই মাসেই বিয়ে করবে। বিরাট আমার কথা কিছু বলেনি তোকে?
তোর কথা? না, তোর কথা কেন আমাকে বলতে যাবে? আর সেদিন যাওয়ার আগে একটা কথা বলেছিল বটে, তবে হয়তো খুব রেগে ছিল, সেজন্য ওই কথাগুলো বলেছিল। ছাড়, ওসব কথা শুনতে হবে না। না না, বল না, কি বলেছিল? আমি শুনতে চাই, প্লিজ বল। ও বলেছিল যে ভূমিকার সঙ্গে আমার দেখা হওয়াটা আমার জীবনের সব থেকে বড় ভুল। ওর সঙ্গে দেখা না হলে শুধু শুধু আমি এত মার খেতাম না, আর এভাবে হসপিটালে এতদিন ভর্তিও থাকতাম না। ও আমার জন্য একটা অভিশাপ। বিরাট আমার ব্যাপারে এসব ধারণা রাখে আমি ওর জন্য অভিশাপ, আর ওর গার্লফ্রেন্ডও আছে। এরপর ভূমিকা ফোন রেখে দেয়। সে মনে মনে বলে, আমি এদিকে বিরাটের জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছি, আর ওর গার্লফ্রেন্ডও আছে, আর ও আমাকে অভিশাপ বলেও মনে করে। এসব আমি তো ভাবতেই পারছি না। যদি এগুলো সত্যি হয়ে থাকে তাহলে আমার মন কেন মানতে চাইছে না? কেন আমার মন বারবার ওকে চাইছে? এই উপরওয়ালা, তুমি আমাকে কোনো পথ দেখাও, এভাবে আমি বাঁচতে পারছি না। এদিকে সন্ধ্যা পিঙ্কিকে বলে, এই পিঙ্কি, তুই ভূমিকাকে মিথ্যে কথা বললি কেন রে? তুই বললি বিরাট কলেজ ছেড়ে চলে গেছে আর ওর গার্লফ্রেন্ডও আছে। বলবো না তো আর কি বলবো? ও তো নিজে সিমলা গিয়ে বসে রয়েছে, ওখানে কোনো বড় লোকের সঙ্গে বিয়ে করে নেবে। এখানে আমি কেন আমার চান্সটা খারাপ করব? এতদিন পর বিরাট একটু একটু করে আমার সঙ্গে কথা বলতে শুরু করেছে। আমি চাই না আমাদের প্রেমটা শুরু হওয়ার আগেই কোনো বাধা এসে পড়ুক। তুই তো দেখছি খুব চালাক, প্রত্যেকটা চাল খুব ভেবেচিন্তে খেলিস। এদিকে বিরাট তার বাড়িতে বাগানে বসেছিল। সে সবসময় ভূমিকার কথাই চিন্তা করে। খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে গিটার নিয়ে বসে থাকে এবং মনে মনে বলে, ভূমিকা, তুমি কেন এইভাবে চলে গেলে? আমিও কেন সবসময় তোমার কথাই মনে আনছি? আচ্ছা, সেদিন তুমি আমাকে হসপিটালে কি বলতে চেয়েছিলে? তোমার মনে কি আমার জন্য কোনো ফিলিংস তৈরি হয়েছে? তুমিও কি আমাকে ভালোবাসতে শুরু করেছো? এভাবে কথা সম্পূর্ণ না করে তুমি কেন চলে গেলে ভূমিকা? বিরাট যখন এইসব চিন্তা ভাবনা করছিল তখনই তার সামনে পিঙ্কি আসে আর বলে, বিরাট, তুমি এখানে বসে রয়েছো? তুমি আজ কলেজে গেলে না কেন? দেখো, আমি তোমার খোঁজ করতে করতে তোমার বাড়ি পর্যন্ত এসে গেছি। সেই যখন চলে গেছে তাহলে আর কি, কলেজ যেতে আর ভালো লাগছে না, তাই যাইনি। আচ্ছা বাদ দে, কফি খাবে? রামু কাকাকে কফি দিতে বলবো? বিরাট, আমি অন্য একদিন কফি খাবো, এখন তোমার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। যা বলার বলো, আমি শুনছি। আসলে বিরাট, তুমি কলেজে যাওনি বলে না আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। এখন আমি তো সারাদিন তোমার কথাই চিন্তা করি। তোমার জন্য খুব টেনশন হয় আমার, জানো। টেনশন? আমার জন্য? আমার জন্য তোমাকে কোনো চিন্তা বা টেনশন করতে হবে না পিঙ্কি। এভাবে কেন বলছো বিরাট? আমরা বন্ধু, আমরা একে অপরের চিন্তা করবো না তো কি করবে? আচ্ছা, তুমি আমাকে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও তো, আমি মাঝে মাঝে তোমার সঙ্গে ফোন করে কথা বলবো। এভাবে তোমাকে একা দেখে না আমার খুব কষ্ট হয়। না পিঙ্কি, আমি আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাকে দিতে পারবো না। যার সঙ্গে কন্ট্যাক্ট করবো বলে আশা করেছিলাম তাকেই নাম্বার দিতে পারিনি, তখন আর তোমাকে দিয়ে আমার কি লাভ বলো? তুমি যখন কফি খাবে না তাহলে আমার সময় নষ্ট করে কোনো লাভ নেই। এদিকে সন্ধ্যাও হচ্ছে, তুমি বাড়ি ফিরে যাও, আমারও কিছু কাজ আছে। এই বলে বিরাট বাড়ির মধ্যে চলে আসে। পিঙ্কিও অসন্তুষ্ট হয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। আসলে পিঙ্কি বুঝতেই পারছিল যে বিরাট ভূমিকার কথাই বলছিল এবং সে মনে মনে ভূমিকাকেই ভালোবাসে। পরের দিন ভূমিকা মনমরা হয়ে তার ঘরে বসে বসে গিটার বাজাচ্ছিল। তার মনে বারবার বিরাটের চিন্তাই আসছিল। এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ে। সে গিয়ে দরজা খুলে দেখে আর অবাক হয়ে যায়। বন্ধুরা, ভূমিকা দরজা খুলে কি এমন দেখেছিল যে সে অবাক হয়ে গিয়েছিল? আর তার মামিমার বলা সারপ্রাইজ ছিল কি? থাকলেও তা কি এমন ছিল? জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। রুহি কালিয়াগঞ্জের ব্যস্ত শহরে তার মা সাক্ষী দেবী ও এক ভাই নন্টুর সঙ্গে বাস করত। সাক্ষী দেবী একজন গৃহিণী ছিলেন এবং সে রান্নাবান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজকামই করতেন। অপরদিকে রুহি লেখাপড়া শেখায় সে একটি ভালো চাকরি পেয়েছিল, যাতে করে তাদের সংসারে সচ্ছলতাও এসেছিল। এমনই একদিন সকালে রুহি ঘুমাচ্ছিল, তখন তাকে ঘুমাতে দেখে নন্টু বলে, এই যে মা, গিয়ে দেখো তোমার আদরের মেয়ে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বলি এখন সকাল কটা বেজেছে দেখেছো? ঘড়ির কাঁটায় পুরো 8টা বাজতে চললো। তা বলি এখনো তোমার মেয়ের ওঠার সময় হলো না? হ্যাঁ রে বাবা, সে আমি জানি। এখন তুই বাদ দে, আর তুই প্র্যাকটিস করে এসেছিস, তা তুই এখন খেয়ে দে। যাব বাবা, এ আবার কি নিয়ম? এখন যদি বাবা বেঁচে থাকতেন তাহলে কখনোই এরকম কথা বলতেন না, আর উনি সকাল 7টায় সকলকেই হাঁক মেরে তুলে দিতেন। তা দেখছি তোমার জন্যই তোমার মেয়ে এত আস্কারা পেয়েছে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় রুহি সেখানে আসে এবং তাকে তখন বেশ তাড়াহুড়োতেই আছে বলে মনে হচ্ছিল। এরপর রুহি বলে, মা, তাড়াতাড়ি আমায় খেতে দাও, আমার হাতে একেবারে সময় নেই, এখন 9টা পার হতে চললো।
হ্যাঁ খা না খা, বুকে গরম ভাত চাপিয়ে আর দৌড়া। কেন একটু সকাল সকাল উঠতে তোর কি হয় শুনি? এই শোন, তোর মতো আমার বাজে বকার সময় নেই। এখন তোর কি বলার আছে তুই রবিবারে বলবি, কারণ সেদিন আমার অফিস ছুটি আছে, বুঝেছিস? ও আচ্ছা, তাহলে তুই বুঝি স্নানও রবিবারে করবি, তাই তো? এখন উঠেই তো দাঁত মাজতে মাজতে খাওয়ার কথা বলছিস, তাহলে স্নান কখন করবি? সে নিয়ে তোকে মাথা ব্যথা করতে হবে না। আমার আজ দেরি হয়ে গিয়েছে, তাই আমি রাতে বাড়ি ফিরে স্নান করব। এখন তুই গিয়ে স্নান করে আয়, কারণ খেলে এসেছিস, তাই তোর গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ছি। রুহি এভাবে বললে নন্টুর তখন আর কিছু বলার থাকে না। আসলে রুহি ও নন্টু দুই ভাই বোন হওয়ার ফলে তারা সবসময় একে অপরের সঙ্গে ঝামেলা করত। এরপর সাক্ষী দেবী বলে, নে হয়েছে, এবারে যা। আর সত্যি সত্যি তোর গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আর তোমার মেয়েকেও বলে রেখো ও যেন অফিস থেকে ফিরে এসে স্নান করে, না তো কাল ওর গা থেকে দুর্গন্ধ বের হবে। এই বলে নন্টু তখন সেখান থেকে চলে যায়। এরপর সাক্ষী দেবী রুহিকে বলে, হ্যাঁ রে মা, তুই একটু তাড়াতাড়ি উঠে স্নানটা তো করে যেতেই পারতিস, না তো রাতে এসে স্নান করবি, এটা যেন কেমন একটা নয়। হ্যাঁ মা, সে আমিও জানি, কিন্তু এই ব্যস্ত শহরের অল্প সময়, তাই এখন আমি বা কি করব বলো? অফিস থেকে ফিরতেই তো রাত হয়ে যায়, সেখানে ঘুম থেকে উঠতে একটু দেরি তো হবেই, তাই না? আসলে রুহি ঠিকই বলছিল, কারণ সে সত্যি সত্যি কাজের খুব চাপের মধ্যেই থাকতো, আর তাই সাক্ষী দেবী তখন তাকে কিছুই বলে না। এরপর রুহি খাওয়া দাওয়া শেষে অফিসে চলে যায় ও সে প্রতিদিনের মতো আবারও রাতে ফেরে এবং বাড়িতে এসে রাতেই স্নান সারে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে, যার ফলে ধীরে ধীরে তার রাতে স্নান করার অভ্যেসে পরিণত হয়ে যায় এবং তার সময়ও অনেকটাই বাঁচত। এভাবে আরো কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন সাক্ষী দেবী মনে মনে ভাবে, না, এভাবে আর কতদিনই বা চলবে। এখন আমাদের রুহি বড় হয়েছে, তা ভালো মন্দ দেখে শুনে ওর বিয়েটা দিয়ে দিলেই হয়, তাতে করে আমার চিন্তাটাও একটু দূর হবে। মা, ও মা, আজ রবিবার, আমার ছুটি, তা তুমি সকাল সকাল কি ভেবে এত চিন্তিত হচ্ছে বলো তো? কি আর ভাববে, এই যে তুই ছুটিতেও আজ রাতে স্নান করবি নাকি দিনে করবি সেটা নিয়েই ভাবছে, আর আমিও সেটা নিয়ে ভাবছি। এই শোন, তোকে অত পাকামো করতে হবে না। আমার রাতে স্নান করার অভ্যাস, তাই আমি রাতেই স্নান করব। কেন, এতে কি তোর কোনো সমস্যা আছে নাকি? না না, এতে আবার আমার কি সমস্যা হতে পারে? সমস্যা তো তোর শ্বশুরবাড়ির লোকেদের হবে, যখন তুই রাতে উঠে ভূতেদের মতো স্নান করবি। ও আচ্ছা, তাহলে এখন তোর আমার শ্বশুর বাড়ি নিয়েও চিন্তা এসে গেল, তাই তো? কেন রে, তোর কি আমার এই বাড়িতে থাকাটা সহ্য হচ্ছে না নাকি? তারা দুজনে এভাবে আবারও ঝগড়া করতে থাকে, যেটা শুনে সাক্ষী দেবী বলে, এই তোরা ঝগড়া করা বন্ধ কর তো, আসলে আমি তোর বিয়ে নিয়েই ভাবছিলাম। কি, তুমি এই পচার কথা শুনে আমার বিয়ে দেওয়ার কথা ভাবছো? কেন মা, আমি এখানে আছি, তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে নাকি? না রে মা, সেটা ব্যাপার নয়, আসল ব্যাপারটা তুই বুঝতে চাইছিস না। ছেলেমেয়েরা বড় হলে বাবা মায়ের চিন্তা থাকে। এতদিন তোর বাবা বেঁচে থাকলে তোকে হয়তো কবেই বিয়ে করিয়ে দিত। বাবা নেই তো কি হয়েছে মা, এখন আমরা তো আছি। এখন আমার দিদির বিয়ে আমি ধুমধাম করেই দেব, আর তুমি চিন্তা করো না, আমার একটা ঘটক জানা আছে, আমি কালই ওনাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো, আর ভালো দেখে শুনে একটা পাত্রের সঙ্গে দিদির বিয়ে দিয়ে দেব। নন্টুর মুখে এরকম কথা শুনে সাক্ষী দেবীর চিন্তা দূর হয়। এদিকে ভাইয়ের ভালোবাসা দেখে রুহিও সেদিন খুবই খুশি ছিল। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন নন্টু তার কথা অনুযায়ী একটি ঘটককে সেখানে নিয়ে আসে। এরপর দেখাশোনা করে তারা নির্মল নামের একটি ছেলের সঙ্গে রুহির বিয়ে ঠিক করে দেয়। নির্মলের আর্থিক অবস্থা খুব ভালো ছিল, কিন্তু তারা একটি গ্রামেই বাস করত। এরপর বিয়ে সম্পন্ন হয়ে গেলে রুহি নির্মলদের বাড়িতে পৌঁছে যায়। তখন, এখানে চলে তো এলাম, কিন্তু সকালে স্নান করে আমার ঠিক হচ্ছে না। এখন যেন রাতে স্নান করতে পারলেই বাঁচি, আর এখন এটা আমার অভ্যেসও হয়ে গিয়েছে। রুহি তখন ঘরের মধ্যে বসে একাকী এসবই ভাবছিল। ঠিক সেই সময় সেখানে নির্মল আসে ও সে রুহিকে চিন্তিত থাকতে দেখে বলে, কি হলো রুহি, তুমি কি নিয়ে চিন্তা ভাবনা করছো? না মানে এখন আমায় বলা যাবে কি? হ্যাঁ অবশ্যই, আসলে আমার এখন খুব স্নান করতে মন যাচ্ছে, কিন্তু আজ তোমাদের বাড়িতে আমি প্রথম এসেছি। এখন এইসব কথা বললে তুমি কি ভাববে সেটাই ভাবছি। আরে এই ব্যাপার, তাই এ নিয়ে তুমি চিন্তা ভাবনা করো না। ও তুমি সারাদিন মেকআপ করে সেজে বসেছিলে, তাই হয়তো তোমার স্নান করতে মন যাচ্ছে। এখন এই বোকাকে কিভাবে বোঝাই
যে আমার রাতে স্নান করা অভ্যেস রয়েছে। না থাক, এখন বলেও লাভ নেই, কারণ কোথায় কি ভেবে বসবে কে জানে। কি হলো, স্নান করবে তো? তাহলে আমার সঙ্গে এসো, কারণ আমাদের বাড়ির সঙ্গে কোনো বাথরুম নেই। এখন লুকিয়ে লুকিয়ে পুকুরে নিয়ে গিয়ে তোমাকে স্নান করিয়ে নিয়ে আসতে হবে। এই বলে নির্মল সেদিন সত্যি সত্যি রুহিকে সকলের আড়াল থেকে পুকুরে নিয়ে যায় ও সেখানে গিয়ে রুহি মন ভরে স্নান করে এবং কিছুক্ষণ পর তারা তাদের বাড়ি চলে আসে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে রুহি নির্মলকে বলে, এই যে নির্মল, তা কাল রাতে তো আমি স্নান করলাম, এখন কি আমায় আবারও স্নান করতে হবে নাকি? না মানে এখন আমি যদি স্নান না করি তোমার মা যদি আমায় খারাপ ভাবেন? আরে সে নিয়ে তুমি চিন্তা করো না, এখন তুমি তো জানো যে তুমি স্নান করেছো, আর এটাই যথেষ্ট। এখন তাড়াতাড়ি যাও, মা হয়তো পূজা প্রার্থনায় বসে পড়েছে, আর মা খুবই স্ট্রিক্ট, বাড়ির কাউকেই প্রার্থনা করতে ছাড় দেন না। নির্মল এভাবে বললে রুহি তখন তার শাশুড়ি মা অর্থাৎ হেমলতা দেবীর কাছে চলে যায়। তাই তখন সে মনে মনে ভাবে, এ কি মেয়ে রে বাবা, এই শহুরে মেয়ে তো খুবই নোংরা দেখছি, এখন সকালে স্নান না সেরেই বাড়ির এদিকে ওদিকে ঘুরছে। কি জানি বাবা, শহরের মেয়েরা এত কুসংস্কারী হয়। আগে জানলে আমি ওর সঙ্গে নির্মলে কখনোই বিয়ে দিতাম না। এই যে মা, আমি পুজোর থালা সাজিয়ে নিয়ে আসছি, আপনি একটু দাঁড়ান। না না থাক, তোমাকে আর অত কষ্ট করতে হবে না, আমি এখন নিজেই সাজিয়ে নিতে পারবো। আর যাও গিয়ে অন্য কাজ করো, একটা বাজে মেয়ে কোথাকার, সংস্কার কাকে বলে কিছুই জানে না। হেমলতা দেবী এভাবেই বলে রুহিকে সেখান থেকে তাড়িয়ে দেয়, যেটা শুনে রুহির সেদিন খুবই খারাপ লাগে। এরপর সে কাঁদতে কাঁদতে নির্মলের কাছে যায়। তখন, এই কি হলো তোমার, তুমি এভাবে কাঁদছো কেন? এখন কি হয়েছে তুমি আমায় বলো প্লিজ। হ্যাঁ বলছি, দেখো না, তোমার মায়ের বোধহয় আমাকে পছন্দ হয়নি, তাই দেখো না পুজো ঘর থেকে আমায় কেমন অপমান করে তাড়িয়ে দিল। দেখো রুহি, তুমি প্লিজ এভাবে কেঁদো না, আমি গিয়ে না হয় মাকে জিজ্ঞাসা করছি, উনি নিশ্চয়ই আমায় কারণটা বলবেন। আর আমি যতদূর জানি মা এরকম মানুষ মোটেও নন। এই বলে নির্মল তার মায়ের কাছে যায় ও সে গিয়ে তার মাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন হেমলতা দেবী মনে মনে ভাবে, এবার কি পাঁঠা ছেলে রে বাবা, যেমন মেয়েটা নির্লজ্জ ঠিক তেমনই ছেলেটাও হয়েছে। এখন আমি বলেছি বলে ও কি বরকে বলে দিল? হ্যাঁ বলেছি তো, এতে কি দোষ করেছি শুনি? আর তুই তোর বইয়ের কথা শুনে আমি জিজ্ঞাসা করতে চলে এলি? না মা, এখন আমি বলেছি তাই ও এসেছে, যেখানে আমি কি দোষ করেছি সেটা আমায় তো আপনি বলতে পারতেন। ও তাহলে তুমি কোনো দোষ করনি? হ্যাঁ তা অবশ্য হতে পারে যে তোমাদের শহরের নিয়ম আলাদা, যে ওখানে সকলে সকালে স্নান না করেই পুজো ঘরে চলে আসে। ওহ মা, এই ব্যাপার, এটা তো তুমি আমায় আগে বলবে। এখন রুহি স্নান না করে আসেনি, আসলে ও কাল রাতে স্নান করেছিল, আর তাই আমি ওকে স্নান করতে বলিনি। কি রাতে স্নান করেছিলে মানে? কিন্তু কেন এখন রাতে স্নান করার কি দরকার ছিল? ও তো সকালে উঠে স্নান করতে পারতো, তাই না? সে আমিও জানি মা, কিন্তু ওর অস্বস্তি লাগছিল তাই ও রাতে স্নান করেছে, আর এখন এক আধ দিন স্নান করলে কোনোই অসুবিধা নেই। তারা এভাবেই রুহিকে নিয়ে আলোচনা করছিল, যেটা শুনে রুহির চিন্তা আরো বাড়ছিল, কারণ তখনও পর্যন্ত তারা জানতো না যে রুহির রাতে স্নান করার একটি বাজে অভ্যাস রয়েছে। এরপর সকলেরই ভুল বোঝাবুঝি শেষ হয় ও হেমলতা দেবী রুহিকে বৌমার মতো করেই ভালোবাসতে থাকে। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে, কিন্তু রুহির এখনো রাতে স্নান করার অভ্যাস ছিল, তাই সে এখন সকলকে লুকিয়েই একাকী স্নান করতে যেত। এমনই একদিন রুহিকে এটা করতে নির্মল দেখে ফেলে, তাই সে বলে, এ কি রুহি, তুমি এখন এই রাতে টাওয়াল জড়িয়ে কোথা থেকে আসছো? তাহলে কি তুমি এখন স্নান করেছো নাকি? এই এই চুপ করো আর আস্তে কথা বলো, এখন আমি টাওয়াল জড়িয়ে ভিজে গায়ে কোনো ডিস্কো থেকে আসছি না, বুঝেই তো গিয়েছো যে আমি স্নান করেছি। হ্যাঁ সেজন্যই তো বলছি, তোমার এখন এই অসময়ে স্নান করার কি দরকার ছিল? এতে করে তো তোমার শরীরও খারাপ হতে পারে, তাই না? আরে বাবা, সে একইভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। বলি আমার এখন কিছুই হবে না, আমার রাতে স্নান করার অভ্যাস রয়েছে, আর আমি এর আগেও এরকম করতাম। এই বলে রুহি নির্মলকে তার মায়ের বাড়ির সমস্ত ঘটনা বলতে থাকে, যেটা শুনে নির্মল তখন একটু চিন্তায় পড়ে যায় ও সে বলে, হ্যাঁ সে না হয় ঠিক আছে যে ওখানে তুমি সময় পেতে না আর তাই রাতে স্নান করতে, কিন্তু এখন তো এখানে কোনোই অসুবিধা নেই, তা তুমি এখানে এসেও এরকম করছো কেন? আরে বাবা সেটাই তো বলছি, এখন আমি বা কি করব বলো, আমার তো অভ্যাস হয়ে গিয়েছে।
তা তুমি অভ্যাস পাল্টাও রুহি, না তো তুমিই শেষে বিপদে পড়বে। আর যেখানে আমাদের পুকুরের জল খুবই ঠান্ডা, এখন দিনের বেলাতেই একটু বেশি স্নান করলে ঠান্ডা লেগে যায়, আর সেখানে তো তুমি রাতে স্নান করছো, তাই না? নির্মল এভাবে বললে রুহি তখন কিছুই বলে না। এরপর সে আবারও রাতে স্নান করতে থাকে। এভাবে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু একদিন রুহি অসুস্থ হয়ে পড়ে ও তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তার ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে বলেই জানায়। এরপর নির্মল বলে, কি হলো তো? আমি তোমাকে না বারণ করেছিলাম যে রাতে স্নান করো না? এবারে বোঝো ঠেলা। আমি তো গিয়ে মাকে সবকিছুই বলে দেবো, মানে তোমার রাতে স্নান করার কথা বলে দেবো। দেখো নির্মল, তুমি প্লিজ মাকে এই ব্যাপারে কিছু বলো না। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনোই রাতে স্নান করব না। এখন তুমি আমায় দয়া করে সুস্থ হতে দাও। তাহলে ঠিক আছে, আমিও তোমার কথা রাখবো, কিন্তু তুমি যদি আমার কথা রাখো তবেই। আর যদি আবারও দ্বিতীয়বার তোমাকে রাতে স্নান করতে দেখেছি। না না, তুমি আর দেখবে না, তুমি আমার উপরে বিশ্বাস করো প্লিজ। রুহি সেদিন এভাবেই নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে, যেটা শুনে ও সে তার ভুল বুঝতে পেরেছে দেখে নির্মলও তাকে ক্ষমা করে দেয়। এরপর চিকিৎসার ফলে রুহি সুস্থ হয়ে ওঠে ও সে বাড়িতে এসে আর কখনোই রাতে স্নান করতো না, যাতে করে তাদের সংসারে আর কোনোই সমস্যা থাকে না। আর এভাবে করে তারা সকলেই হাসি খুশিতে বসবাস করতে থাকে।